অর্থনীতি এখনো নিয়ন্ত্রণ করে লুটেরা, দুর্বৃত্তরা, ওরা কিন্তু এখনো পর্যন্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এখনো পর্যন্ত যারা টাকা পাচার করে অর্থনীতি, ওরা কিন্তু নিয়ন্ত্রণ করে। সুতরাং ওদের এই দুর্বৃত্তের রাজনীতি বা রাজনীতির দুর্বৃত্তায়ন, এটা যদি বন্ধ করা না যায়, এ ব্যাপারে সরকার যদি কঠোর পদক্ষেপ নিতে না পারে, তুলনামূলকভাবে একটা ভালো বাজেট দিলেও কিন্তু সেই বাজেট কিন্তু আখেরে জনগণের স্বার্থে কিন্তু আসবে না। সুতরাং এখানে এখানে কালো টাকাকে এবারও একটা সাদা করার একটা ব্যবস্থা করা হয়েছে। যদি আপনি ফ্ল্যাট কেনেন, যদি আপনি এই ধরনের দুই একটা ক্ষেত্রে যান, কালো টাকার উৎসকে এটা কিন্তু জিজ্ঞেস করা হবে না। অতীতে এটা করা হয়েছিল, তেমন কোনো ভালো ফলাফল কিন্তু আসে নাই। কালো টাকা যদি সাদা করার উদ্যোগ নেন, তাহলে তো দুর্বৃত্তরা তো উৎসাহিত হবে, চুরি করে, চামারি করে, ডাকাতি করে, লুটপাট করে যে কোনোভাবেই তখন সে টাকা বানাতে চাইবে, কারণ জানে যে এরপরে সরকার বাজেটে সুযোগ দেবে কালো টাকাকে সাদা করার জন্য। তাহলে সত্যি সত্যি অভ্যুত্থানের পরে বিএনপি একটা দেশপ্রেমিক সরকার হিসাবে যদি চলতে চায়, জনদরদী সরকার হিসেবে চলতে চায়, এই বিষয়গুলো তাদের বিবেচনার মধ্যে এগুলোকে নেওয়া দরকার। কথাটা শেষ করব যে আমরা টিসিবির লাইনে পঙ্গপালের মতন আর মানুষ কিন্তু আমরা কিন্তু লাইন দিতে চাই না, এরকম একটা জায়গা যাওয়া। এর একবিংশ শতাব্দীতে আমাকে আমার এক বিদেশি বন্ধু দেখে যে তোমার দেশে এখনো পর্যন্ত সাধারণ একটা চাল ডাল পাওয়ার জন্য টিসিবি ট্রাকের পিছনে যে লাইন চলে, বলে এটা এখনো পর্যন্ত বাংলাদেশে চলে, এটা খুবই লজ্জার, খুবই অপমানের, খুবই বিব্রতকর। এটা মানুষের জন্য এটা খুব অবমাননাকর এটা। সুতরাং এই জায়গাগুলো থেকে খাদ্যপণ্যের দাম কমাতে হবে, নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম সরকার এবার যে উদ্যোগ কিছু কমার কথা, তারপরে নিত্য ব্যবহার্য জিনিসেরও দাম কিছুটা কমার কথা। সুতরাং এগুলো আমরা দেখব। আরেকটা কথা, এখানে তো আজকে এক এমপি সাহেবের আসার কথা ছিল, উনি আসেন নাই। সুতরাং এই সরকারকে চোখে চোখে রাখা দরকার। কোনো জিনিস যদি আপনি আপনার হক আপনি যদি আদায় করতে যদি না পারেন, কেউ কিন্তু আপনাকে কিন্তু দেবে না। এমপি সাহেবরা ঠিক মতন ভূমিকা পালন করছেন কিনা, মন্ত্রী সাহেব তার ভূমিকা পালন করছেন কিনা, জনপ্রতিনিধি তার ভূমিকা পালন করছেন কিনা, তাকে জবাবদিহিতার মধ্যে তাকে আনা দরকার। কারণ এখানে ক্ষমতাকে অনেকে মনে করে ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে অবৈধভাবে সে টাকা অর্জন করবে, সম্পত্তি বানাবে। ক্ষমতা যে একটা জনসেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, সার্ভিসটা ডেলিভার করার জন্য, এই চেতনা থেকে বেরিয়ে এসে ক্ষমতাকে এরা মনে করে চুরিদারি করার একটা লাইসেন্স, একটা যা খুশি করবার একটা লাইসেন্স। বিএনপিকে ঐতিহ্য থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা 31 দফায় যে ঐক্যবদ্ধতার জায়গা তৈরি করেছি, যে আমরা একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক একটা বহুত্ববাদী বাংলাদেশ আমরা তৈরি করব। একটা সাম্যভিত্তিক বাংলাদেশের দিকে পর্যায়ক্রমে আমরা যাব। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি সেক্ষেত্রে আগামী 5 বছর যদি যাত্রা যদি শুরু করতে পারে, যদি একটা উদাহরণ তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতির নতুন একটা ট্রেন্ড, নতুন একটা ধারা, এটা কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে আমাদের অভ্যুত্থানের যে শহীদরা, মুক্তিযুদ্ধের শহীদরা, আমাদের পার্টিরও কয়েকজন শহীদ হয়েছেন, তার মধ্যে 2জনই হচ্ছেন শ্রমিকরা, তাহলে তাদের আত্মদানটা কিন্তু বৃথা যাবে না। সুতরাং আমরা দেখতে চাই, সেজন্য বললাম চোখ কান খোলা রাখবেন, প্রশ্ন করবেন, জবাবদিহিতার মধ্যে রাখবেন যে আপনি যাকে সমর্থন দিচ্ছেন, যার পিছনে জিন্দাবাদ দিচ্ছেন, তিনি আপনার হকটা, তিনি কি তার নিজের পকেটে ভরছেন নাকি আপনার হক আদায়ের জন্য তিনি কাজ করছেন। এটা না হলে হবে না। শেষ কথাটা বলি, শ্রমিকরা, আপনি যে শ্রমিক যারা এখানে আছেন, আপনার দাদা তো শ্রমিক ছিল না, আপনার অনেকেরই বাবাও কিন্তু শ্রমিক ছিল না, ঠিক না? তাহলে গোটা ব্যবস্থাটা একটা অংশ বড় লোক থেকে বড় লোক হচ্ছে, আর একটা অংশ গরিব থেকে আরো গরিব হচ্ছে। সিস্টেমটা এরকম যে শ্রমিকের ছেলে শ্রমিক হবে, এখন মানে কি বড় লোকের ছেলে বড় লোক হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে। এটা একটা অসভ্যতা। কোনো আধুনিক গণতান্ত্রিক দেশ এভাবে চলতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের জন্য অধিকারের একটা সমতাকে সেখানে তারা সমানভাবে তারা নিয়ে আসবে, তারা যাতে সবাই সেই জায়গাটাকে আসতে পারে। এবং আপনি যখন বুঝবেন
যে এই গোটা ব্যবস্থাটা আপনার রক্ত চুষে আপনার শ্রমশক্তি, আপনার যে বেতন পাবার কথা, আপনি যে শ্রমটা দেন, আপনি বর্ধিত মূল্য তৈরি করেন, এটাকে বলে সারপ্লাস ভ্যালু। আপনি বর্ধিত দাম তৈরি করেন, বর্ধিত মূল্য তৈরি করেন, মালিক তার একটা অংশ মাত্র আপনাকে দেয়।